আজকের বিশ্লেষণে আমরা তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত, ইরানে ইসরায়েল এয়ার স্ট্রাইকের পর ক্রিপ্টো আউটফ্লো কেন হঠাৎ 700% বেড়ে গেল? এটা কি ক্যাপিটাল ফ্লাইট সিগন্যাল নাকি টেম্পোরারি রিয়াকশন? দ্বিতীয়ত, সোলানা কয়েক সপ্তাহ ধরে একটি টাইট রেঞ্জের ভিতরে কম্প্রেস হচ্ছে, তাহলে কি এটি $8.60 লেভেল ব্রেকআউট ট্রিগার হতে পারে? তৃতীয়ত, ইথেরিয়াম নতুন আপগ্রেড নিয়ে এগোচ্ছে, আর একই সময়ে কার্ডানো প্রাইভেসি ফোকাস ডেভেলপমেন্ট এগিয়ে নিচ্ছে। তাহলে নেটওয়ার্ক ডেভেলপমেন্টের এই প্রতিযোগিতা মার্কেট স্ট্রাকচারকে কিভাবে প্রভাবিত করতে পারে? এই তিনটি খবর একসাথে দেখলে আমরা জিওপলিটিক্স, প্রাইস স্ট্রাকচার এবং নেটওয়ার্ক ডেভেলপমেন্ট এই তিন দিক থেকেই ক্রিপ্টো মার্কেটের মুভমেন্ট বোঝার চেষ্টা করতে পারি। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। ইরানে ইউএস এবং ইসরায়েলের এয়ার স্ট্রাইক শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই দেশটির সবচেয়ে বড় ক্রিপ্টো এক্সচেঞ্জ নোবিটেক্স থেকে ক্রিপ্টো উইথড্রল হঠাৎ বেড়ে যায়। ব্লকচেন অ্যানালিটিক্স ফার্ম এলিপ্টিকের তথ্য অনুযায়ী কয়েক মিনিটের মধ্যে ক্রিপ্টো আউটফ্লো 700% বেড়ে $500,000 বেশি হয়ে যায়। পরে 1 ঘন্টার মধ্যে এই আউটফ্লো প্রায় $3 মিলিয়ন পৌঁছয়। এলিপ্টিক বলছে, এই ধরনের সাডেন উইথড্রল অনেক সময় ক্যাপিটাল ফ্লাইট নির্দেশ করে, কারণ ক্রিপ্টো ব্যবহার করে মানুষ ট্রেডিশনাল ব্যাংকিং সিস্টেম এড়িয়ে দ্রুত ফান্ড ট্রান্সফার করতে পারে। তাদের ইনিশিয়াল প্রেসিং দেখাচ্ছে এই ফান্ডগুলোর একটি অংশ ফরেন ক্রিপ্টো এক্সচেঞ্জে পাঠানো হয়েছে। কিন্তু এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। ক্রিপ্টো ফরেন্সিক্স ফার্ম TRM ল্যাবস বলেছে, এই আউটফ্লো দীর্ঘ সময় ধরে বাড়তে পারেনি, কারণ কনফ্লিক্ট শুরু হওয়ার পর ইরানে প্রায় 99% ইন্টারনেট ব্ল্যাকআউট ইনফোর্স করা হয়েছিল। ইন্টারনেট অ্যাক্সেস বন্ধ হওয়ার কারণে ক্রিপ্টো ট্রানজ্যাকশনস এবং ট্রেডিং অ্যাক্টিভিটি দ্রুত কমে যায়। অর্থাৎ এই দুই ধরনের ইন্টারপ্রিটেশন দেখা যাচ্ছে। একদিকে কিছু ফান্ড দ্রুত বাইরে মুভ করার চেষ্টা হয়েছে, অন্যদিকে ইন্টারনেট শাটডাউন পুরো ইকোসিস্টেম অ্যাক্টিভিটি কমিয়ে দিয়েছে। এখানে আরেকটা ব্যাকগ্রাউন্ড বিষয়ও গুরুত্বপূর্ণ। ইরানে ব্যাংকিং সিস্টেম দীর্ঘদিন ধরেই চাপের মধ্যে আছে। 2025 সালে আইএনএ ব্যাংক কোল্যাপস করার পর প্রায় 42 মিলিয়ন কাস্টমার ক্ষতিগ্রস্ত হয়েছিল। এছাড়া আরেকটি ব্যাংক ডিসলিউশন রিস্কে আছে। এই পরিস্থিতিতে অনেক ইরানিয়ান ক্রিপ্টো ব্যবহার করে ফান্ড স্টোর এবং ট্রান্সফার করার চেষ্টা করে। অর্থাৎ জিওপলিটিক্স, ব্যাংকিং স্টেবিলিটি এবং স্যাংশনস, এই তিনটি ফ্যাক্টর একসাথে ক্রিপ্টো ইউজেজকে প্রভাবিত করছে। এখন চলুন মার্কেট স্ট্রাকচারের দিকে যাই। সোলানা গত কয়েক সপ্তাহ ধরে একটি টাইটিং রেঞ্জের ভিতরে ট্রেড করছে। প্রাইস অ্যাকশন দেখে মনে হচ্ছে চার্টে একটি ট্রায়াঙ্গেল প্যাটার্ন তৈরি হয়েছে। যখন প্রাইস এই ধরনের কম্প্রেশন ফেসে থাকে তখন ভলাটিলিটি ধীরে ধীরে কমে এবং স্ট্রাকচারের ভিতরে প্রেশার বিল্ড হয়। এই অবস্থায় সাধারণত একটি স্ট্রং ব্রেকআউট মুভ দেখা যায়। বর্তমানে গুরুত্বপূর্ণ ট্রিগার লেভেল হলো এটি $8.60। যদি প্রাইস এই লেভেলের উপরে ডিসেসিভ ব্রেক দেয় তাহলে বুলস মার্কেটে শক্তভাবে ফিরে আসার সিগন্যাল দিতে পারে। তবে এখনও ব্রেকআউট কনফার্ম হয়নি। সোলানা প্রায় 24 দিন ধরে $77 থেকে নিয়ে $90 রেঞ্জের মধ্যেই ঘুরছে। স্ট্রাকচার এখন ফুললি রিজলভ হয়নি। এখানে আরেকটা টেকনিক্যাল বিষয় আছে। USDT পেয়ার চার্টে সোলানা লোয়ার হাইস তৈরি করেছে, যা শর্ট টার্ম উইকনেস নির্দেশ করে, কিন্তু BTC পেয়ার চার্টে আবার হায়ার হাইস তৈরি হচ্ছে, যা রিলেটিভ স্ট্রেংথ দেখাচ্ছে। এই ডাইভারজেন্স মার্কেটকে একটা ডিসিশন পয়েন্টে নিয়ে এসছে। BTC পেয়ার ইতিমধ্যে রেঞ্জের উপরে উঠে 4 আওয়ার্স 200 SMA রিক্লেম করেছে, কিন্তু অতীতে এই সেটআপ কয়েকবার ফেল করেছে এবং প্রাইস আবার রেঞ্জের ভিতরে ফিরে এসেছে। যদি BTC পেয়ার রেঞ্জ এবং 200 SMA এর উপরে হোল্ড করতে পারে তাহলে স্ট্রেংথ USDT পেয়ারে ট্রান্সফার হতে পারে এবং $85 রিক্লেম সম্ভব হতে পারে। কিন্তু যদি হোল্ড করতে না পারে তাহলে প্রাইস আবার $77 থেকে নিয়ে $90 কনসলিডেশন রেঞ্জের ভিতরে ঘুরতে পারে। সংক্ষেপে আমরা বলতে পারি ব্রেকআউট সিগন্যাল তখনই ভ্যালিড হবে যখন স্ট্রাকচার হোল্ড করবে। এখন চলুন নেটওয়ার্ক ডেভেলপমেন্টের দিকে যাই। ইথেরিয়াম এই বছর 2টি গুরুত্বপূর্ণ আপগ্রেড ইমপ্লিমেন্ট করার পরিকল্পনা করেছে। এর মধ্যে প্রথমটি হলো প্রপোজার বিল্ডার সেপারেশনস বা EPBS, যা গ্ল্যামস্টারডাম ফর্কের মাধ্যমে চালু হতে পারে। এই ফিউচার ব্লক বিল্ডার এবং ভ্যালিডেটরের ভূমিকা আলাদা করবে। এর ফলে বড় ভ্যালিডেটরগুলো যাতে ট্রানজ্যাকশন সিলেকশন থেকে অতিরিক্ত প্রফিট নিতে না পারে সেই ঝুঁকি কমানো হবে। এই ধরনের প্রফিট এক্সট্রাকশনসকে ম্যাক্সিমাল এক্সট্রাক্টেবল ভ্যালু বা MEV বলা হয়। 2026 সালের শুরুতে ইথেরিয়াম নেটওয়ার্কে এক মাসে প্রায় $24 মিলিয়ন MEV জেনারেট হয়েছে। যদিও ভ্যালিডেটর এর জন্য একটি রেভিনিউ তৈরি করে, কিন্তু এর কারণে ফ্রন্ট রানিং এবং স্যান্ডউইচ ট্রেডিং এর মতো অ্যাক্টিভিটি বাড়ে।
এগুলো নেটওয়ার্ক কনজেশন এবং গ্যাস ফি বাড়িয়ে দেয়। এই সমস্যা কমানোর জন্য দ্বিতীয় আপগ্রেড FOCIL ইমপ্লিমেন্ট করা হবে, যা হেগোতে আপগ্রেডের অংশ হিসাবে 2026 সালের দ্বিতীয় অধ্যায়ে আসতে পারে। FOCIL অনুযায়ী র্যান্ডমভাবে নির্বাচিত 16 ভ্যালিডেটরকে নির্দিষ্ট ট্রানজ্যাকশনস ব্লকের ভিতরে ইনক্লুড করতে হবে। এর ফলে ট্রানজ্যাকশন সেন্সরশিপ কমবে। অন্যদিকে কার্ডনো প্রাইভেসি ফোকাস ডেভেলপমেন্ট এগিয়ে নিয়ে যাচ্ছে। কার্ডনো তাদের মিডনাইট সাইড চেন নিয়ে কাজ করছে। এখানে ডুয়েল টোকেনমিক্স ব্যবহার করা হবে, যাতে সেন্সিটিভ ট্রানজ্যাকশন ডেটা হাইড করা যায় এবং পাবলিক ও প্রাইভেট কম্পিউটেশন আলাদা রাখা যায়। এর ফলে নেটওয়ার্ক কনজেশন কমতে পারে এবং প্রাইভেসি ফোকাস ইনস্টিটিউশনালগুলো অ্যাডপ্টেশন বাড়াতে পারে। মার্কেট সাইডে বর্তমানে ইথেরিয়াম প্রায় $2042 ট্রেড করছে। গত 24 ঘন্টায় প্রায় 6% আপ। কার্ডনো এর অ্যাডা প্রায় $0.28 ট্রেড করছে, প্রায় 2.7% আপ। তবে এই অল কয়েনগুলোর ফিউচার প্রাইস মুভমেন্ট অনেকটাই বিটকয়েনের উপর নির্ভর করছে। বিশেষ করে বিটকয়েন $70,000 রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করতে পারে কিনা সেটি গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে আমরা তিনটি ভিন্ন সিগন্যাল দেখতে পাচ্ছি। জিওপলিটিক্যাল টেনশন, ইরানে ক্রিপ্টো ইউজেজ বাড়তে পারে কিন্তু ইন্টারনেট কন্ট্রোল অ্যাক্টিভিটি কমিয়ে দিতে পারে। সোলানা এখন কম্প্রেশন ফেজে আছে, যেখানে $88.60 একটি গুরুত্বপূর্ণ ট্রিগার লেভেল। ইথেরিয়াম এবং কার্ডনো দুটোই নেটওয়ার্ক আপগ্রেডের মাধ্যমে স্কেলেবিলিটি, প্রাইভেসি এবং ডিসেন্ট্রালাইজেশনস উন্নত করার চেষ্টা করছে। মার্কেট ডাইরেকশন এখনও ক্লিয়ার নয়, কিন্তু প্রাইস স্ট্রাকচার, লিকুইডিটি কন্ডিশন এবং বিটকয়েনের কি লেভেলগুলো নজরে রাখা গুরুত্বপূর্ণ। ভিডিওটা যদি আপনাকে ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ লেগেছে তাহলে লাইক করুন এবং আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আপডেটস নিয়ে।